আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয়বস্তু স্টিফনেস মডিফায়ার্স অফ শিয়ার ওয়াল অ্যান্ড কাপলিং বিম ইন ইটাপস। শিয়ার ওয়াল এবং কাপলিং বিম আমরা ইটাপস এর মডেল করতে গেলে সেখানে আমরা স্টিফনেস মডিফায়ার গুলো কিভাবে ডিফাইন করি। মূলত আলোচনাটি করার উদ্দেশ্য হলো যে আমরা যে বিএনবিসি চ্যাপ্টার 6 এ স্টিফনেস মডিফায়ার্স এর ভ্যালু গুলো দেখি। এখানে ওয়ালের ক্ষেত্রে আনক্র্যাকড এবং ক্র্যাকড দুইটা টাইপ দেখানো আছে। তো কোনটা কখন ব্যবহার করব বা কিভাবে এটা বুঝতে পারবো, জানতে পারবো, এইটা ব্যাখ্যা করার চেষ্টা করব। এছাড়াও স্টিফনেস মডিফায়ার বা প্রপার্টি মডিফায়ার কেন ব্যবহার করতে হয়, কোথায় কখন কিভাবে কোন কন্ডিশনে এগুলো ব্যবহার করতে হয়, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো শুরু করা যাক। প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি যে স্টিফনেস মডিফায়ার কি কারণে ব্যবহার করতে হয় আর কি। তো এইটা আমি খুব সিম্পল মানে অল্প কথাই বলি আর কি। আমাদের আরসিসি ডিজাইনের মৌলিক কিছু মানে অ্যাজাম্পশন আছে। সেটা হলো যে আমরা ক্র্যাক, আমাদের সেকশনটা ক্র্যাক হয়ে যাবে লোড অ্যাপ্লাই করার পরে। আমাদের আরসিসি সেকশন ক্র্যাক হবে। তো এখানে বাম পাশে একটা ফিগার দেখতে পাচ্ছেন, আরসিসি বিমের সেকশন দেখানো আছে। এইটাতে কোনো ক্র্যাক করা মানে এখনো ক্র্যাক হয় নাই। এই অবস্থায় স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা, লোডটা যদি উপর থেকে আসে, উপরে কম্প্রেশন এবং নিচে টেনশন, এরকম একটা লিনিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন থাকতেছে। এবং এই ক্ষেত্রে এই আরসিসি বিম সেকশনের বিমের মোমেন্ট অফ ইনার্শিয়াটার ইকুয়েশন হলো BH3/12। এটা আমরা সবাই জানি আর কি। এখন এখানে মূল, যেহেতু আরসিসি কংক্রিট টেনশনে খুব দুর্বল আর কি, আমাদের আরসিসি মেম্বার ডিজাইনে, নর্মাল ডিজাইনে আমরা এটা ক্র্যাক হবে এটা ধরে নিয়েই ডিজাইন করি আর কি। তো ক্র্যাক যেহেতু হবে, তাইলে এই বিম সেকশনটার নিচ থেকে যতটুকু অংশ ক্র্যাক হয়ে যাচ্ছে, তাহলে এই অংশটুকু আর মোমেন্ট অফ ইনার্শিয়াতে কোনো কন্ট্রিবিউট করবে না। সেক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু কমে যাবে। এতটুকুর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে হবে। এবং এই ক্ষেত্রে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা এই রকম হবে আর কি। এটা নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত কম্প্রেশনের স্ট্রেসটা থাকবে, টেনশনের কোনো কংক্রিট থেকে কোনো স্ট্রেস এখানে আসবে না। এটা পুরোটা রেনফোর্সমেন্টের থেকে এই টেনশন ফোর্সটা কন্ট্রিবিউট করবে। তো এই কারণে আমরা যখন ডিজাইন মডেল করার পরে, যখন আমরা মডেলটাকে রিয়েল লাইফ বিল্ডিং এর মতো করে যাতে বিহেভ করে, সেই জন্য এগুলোর এটার বিভিন্ন ফ্রেম মেম্বার বা শেল মেম্বার, এগুলোকে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা বাস্তবে এটা কিভাবে কাজ করবে সেই অনুযায়ী এগুলোকে মডিফাই করে দিতে হয় বা অ্যাসাইন করতে হয় বিহেভিয়ার গুলাকে। এই কারণে আমাদের স্টিফনেস মডিফায়ার বা প্রপার্টি মডিফায়ার, এটা দুইটা কন্ডিশনে, বোথ ফ্যাক্টর লোড এবং সার্ভিস লোড কন্ডিশন, দুইটাতেই অ্যাপ্লাই করতে হয়। দুই কন্ডিশনে দুই ধরনের ভ্যালু আর। এরপরে আমরা যদি একটু দেখি যে একটা বিল্ডিং এর, আমরা যেহেতু বলছি শিয়ার ওয়াল এবং কাপলিং বিম, শিয়ার ওয়াল এবং কাপলিং বিম মেম্বার গুলোর কোনটা, আমরা একটু ছবিতে দেখা বোঝাচ্ছি। এখানে আমরা কলাম সম্পর্কে সবাই জানি, এটা সাধারণ মানে ভার্টিক্যাল মেম্বার বলতেই, অনেকে কলাম বলতেই সবকিছু বোঝায় আর কি। তো সেভাবেই যদি বলি আর কি, এখানে
এই ভার্টিক্যাল মেম্বার, এটা এটা এগুলা এগুলা এই যেখানে প্ল্যানে দেখাচ্ছে এই স্কোয়ার সাইজের এগুলো কলাম, এবং হলো যে এই এই কলাম থেকে এই কলাম পর্যন্ত যে একটা ওয়ালের মতো অনেক স্লেন্ডার টাইপের সেকশন, এগুলো হলো ওয়াল। এগুলাকে মূলত শিয়ার ওয়াল বলে। এই যে আরসি রেইনফোর্সড কংক্রিট শিয়ার ওয়াল, এবং হলো যে এখানে কলাম পাইলেন, শিয়ার ওয়াল পাইলেন, স্ল্যাব, বিম। কাপলিং বিম কোনটা? কাপলিং বিম আপনাদের যদি আমি সাধারণ উদাহরণ দিই আর কি, এই যে লিফটের এই যে লিফট কোর দেখাচ্ছে, এটা একটা শিয়ার ওয়াল। তবে লিফট কোরের দরজার উপরের যে অংশ, এই যে অংশ, এই অংশ, এই অংশ, যেই স্লেন্ডার বা ইনপ্লেন মেম্বার দ্বারা সরি শেল মেম্বার দ্বারা, আরেকটা ওয়াল মেম্বার দ্বারা শিয়ার ওয়াল, দুটো শিয়ার ওয়ালকে কানেক্ট করা হয় আর কি, সেটাকে কাপলিং বিম বলে। তো আমাদের লিফট কোরের দরজার উপরে যে অংশটুকু আছে, মূলত এই অংশটুকু কাপলিং বিম হিসাবে কাজ করে আর কি। তো এটা এখানকার ডিজাইন এবং রেনফোর্সমেন্টও টাইপ প্রায় 5টা রেনফোর্সমেন্ট থাকে, এটা একটু জটিল আর কি। আমরা এমনিতে বুঝতে পারলাম আর কি স্ট্রাকচারে কলাম, শিয়ার ওয়াল এবং কাপলিং বিম কোনটা। আমরা একটা কোড ডেফিনেশন দেখাচ্ছি, এটা এসিআই কোড C1814R এই ভার্সনের, এটা 292 পেজে এটা দেওয়া আছে। আমি এই টেবিলটা নিয়ে আলোচনা করব, এই জন্য এটা এইভাবে দেখাইছি। পরের পেজে আমি এটা ক্লোজলি দেখাচ্ছি। এই যে গভর্নিং ডিজাইন প্রভিশনস ফর ভার্টিক্যাল ওয়াল সেগমেন্টস, এইখানে কন্ডিশন দেওয়া আছে, দেখেন LW by BW less than or equal to 2.5. LW BW টা কি? LW horizontal length and BW is the width of the web of wall segment. That means এই ওয়ালের সেকশনটা এইভাবে বুঝাইছে, লেন্থ অফ ওয়াল, উইডথ অফ ওয়াল। তো এইটা যদি LW by BW এই রেশিওটা 2.5 এর সমান বা কম হয়, সেই ক্ষেত্রে এটা এটা এক জায়গায় একটা বলতেছে আর কি, কোথায় যেতে হবে। তো এটা মূলত কলাম হিসাবে ডিজাইন হবে আর কি। ওয়াল হিসাবে ডিজাইন করতে গেলে এই কন্ডিশন যেটা ফলো করতে হবে, এটা রেশিওটা 2.5 এর থেকে বেশি, 4 ধরনের কন্ডিশন আছে, 6.0 পর্যন্ত, এবং 6.0 বেশি হলে সেটা তার আবার দুইটা থেকে। তো এই ফিগারটা বিএনবিসি কোড থেকে নেওয়া। এখানে কোনটাকে কলাম হিসেবে বিবেচনা করব তার লিমিটিং ভ্যালু, আমার এই সাইডটা যদি হয় C1, এটা একটা কলাম সেকশন দেখানো হচ্ছে, এটা যদি C1 হয়, অপর অন্য সাইডটা সর্বোচ্চ এই C1 যে আছে এর 2.5 টাইমস অর লেস অন্য সাইডের ডাইমেনশন যেটা হইতে হবে, এটা কলামের কন্ডিশন। তাইলে আমরা বলতে পারি যে সাপোজ আমার C1 যদি হয়, এখানে মিলিমিটার বলা আছে, আমি ইঞ্চিতে বলতেছি, C1 যদি হয় 12 ইঞ্চি, তাহলে আমার C2 সর্বোচ্চ হতে পারবে 30 ইঞ্চি। এখানে LW বাই BW এটা 2.5 এর থেকে বেশি হইলেই সেটাকে তখন ওয়াল হিসাবে ডিজাইন করতে হবে, ওয়াল হিসাবে ডিফাইন করতে হবে, সবকিছু ওয়ালের মতো করে কাজ করতে হবে। তো সাপোজ এটা যদি 12 ইঞ্চি হয় BW, হয়তো LW 36 ইঞ্চি,
ওয়াল হিসাবে কনসিডার করতে হবে, বা আরো বড় হইল। ওকে, আচ্ছা এখন এইটা একটা মজার আলোচনা আর কি। তো কলামের উপরই তো বিল্ডিং দাঁড়ায় থাকে আর কি। কেন ওয়ালের কেন প্রয়োজন? ওয়াল না দিলেও তো চলে, ওয়াল কেন আমরা দিচ্ছি? আচ্ছা, কলামের বিশেষত্ব হলো যে কলাম একটা ফ্রেম এলিমেন্ট, ভার্টিক্যাল মেম্বার লোড ক্যারিং করে, ভার্টিক্যাল লোড ক্যারি করে, এবং এটা দুই ডিরেকশনই আউটপ্লেন, সরি, দুই ডিরেকশনই বাই এক্সিয়াল মোমেন্ট ক্যাপাসিটি ভালো, মানে এক্স এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন দুই ডিরেকশন বরাবরই মোমেন্ট ক্যারি করতে পারে। এটা হলো এটার সুবিধা আর কি। এর সাথে শিয়ার ফোর্সও ক্যারি করে কিছু, কিন্তু এই তিনতলা চারতলা পাঁচতলা বা ছয়তলা বিল্ডিং পর্যন্ত দেখা যাচ্ছে যে একটা কলাম, শুধুমাত্র কলাম দিয়ে বিল্ডিংটা করলে কলামের সাইজ মোটামুটি স্বাভাবিক পর্যায়ে থাকে আর কি। এখন যখনই বিল্ডিং এর হাইট বাড়তে থাকে আর কি, তো বিল্ডিং এর হাইট যত বাড়ে এবং আপনার শিয়ার ফোর্স তত বাড়তে থাকে, এবং করেসপন্ডিং মোমেন্টটাও বাড়তে থাকে। তো কলাম কলামের সুবিধা হলো যে সে দুই সাইডেই মোমেন্ট ক্যারি করতে পারে, বাট সেটা স্বাভাবিক মিডিয়াম পর্যায়ে আর কি। যখন হাই রাইজ বিল্ডিং হয়ে যায় তখন মোমেন্টের ভ্যালু এত বেড়ে যায় যে সাধারণত শুধুমাত্র কলাম দিয়ে যদি একটা বিল্ডিং ডিজাইন করতে যাওয়া হয় তখন কলামের সাইজ গুলা এক্সেসিভ, অনেক বড় সাইজ হয়ে যাবে। এমনও হয়তো দেখে মনে হতে পারে যে একটা কলামের রিং এর ভিতরে পুরো মানুষ ঢুকে যাচ্ছে। আরো যত হাইট বাড়বে কলামের সাইজ আরো তত বাড়বে, এই এখানকার ফিগারটাই সেটা জাস্টিফাই করে আর কি। এখানে আমরা একটু ইয়ে করে দেখাই, এটা হলো স্ট্রেংথ ইন্টারাকশন ডায়াগ্রাম। কলাম ডিজাইনে হ্যান্ড ক্যালকুলেশনের জন্য এটা লাগে আর কি। যে কলাম ইন্টারাকশন ডায়াগ্রাম যে কোনো এক ডিরেকশনে হয় এক্স অথবা ওয়াই ডিরেকশনে মোমেন্টের সাথে তার এক্সিয়াল ফোর্সের যে ইন্টারাকশন বা আচরণ, এখানে সেটা দেখানো আছে। বিভিন্ন রেইনফোর্সমেন্ট রেশিওর জন্য বিভিন্ন লাইন, এটা 1%, 2%, 3%, 4%, 5%, 6, 7, 8। তো এই এই বরাবর হলো যে এক্সিয়াল ফোর্স, নমিনাল এক্সিয়াল ক্যাপাসিটি, এবং এই বরাবর হলো মোমেন্ট। এই এক্সিয়াল নমিনাল এক্সিয়াল ক্যাপাসিটি টু ইসেন্ট্রিসিটি মানে হলো যে মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি। তাহলে এই বরাবর মোমেন্ট ক্যাপাসিটি, এই বরাবর এক্সিয়াল ক্যাপাসিটি। তাহলে ইসেন্ট্রিসিটি জিরো হইলে ম্যাক্সিমাম এক্সিয়াল ফোর্স ক্যারি করতে পারে, বা ক্যাপাসিটি ম্যাক্সিমাম, এক্সিয়াল ক্যাপাসিটি অনেক বেশি, কম্বাইন্ডলি কলামের ক্যাপাসিটি অনেক বেশি। এক্সিয়াল ক্যাপাসিটি বেশি মানে সে হয়তো পাঁচতলা ছয়তলা পর্যন্ত একটা ভালো লোড ক্যারি করতেছে, এই পর্যায়ে আসে। এখন যদি মোমেন্ট বাড়তেছে তখন কি হচ্ছে, এর বরাবর যে এখানে যেটা ইসেন্ট্রিসিটি জিরোতে যে ক্যাপাসিটি ছিল সেটা এখন এখানে এসে ক্যাপাসিটি কমে যাচ্ছে মোমেন্ট বাড়ার কারণে। কলামে মোমেন্ট কখন বাড়ে? বিল্ডিং এর হাইট যত বাড়তে থাকে কলামের মোমেন্ট তত, বেন্ডিং মোমেন্ট তত লোড বাড়তে থাকে। তাহলে এক সময় বাড়তে বাড়তে এই পর্যায়ে যখন আসে, এই পর্যায়ে এই পর্যায়ে যখন আসে তখন ম্যাক্সিমাম, এটা সম্ভবত ব্যালেন্স স্টিল রেশিও আর কি,
না সরি, এটা ব্যালেন্স স্টিল রেশিও সম্ভবত। হ্যাঁ, ম্যাক্সিমাম মোমেন্টে যখন আসে তখন কলামের ভার্টিক্যাল লোড ক্যারিং ক্যাপাসিটি কতখানি, মানে কোথায় 1.0, কোথায় 0.36, প্রায় 3 ভাগের 2 ভাগ কমে গেছে আর কি। মানে কলামে যত মোমেন্ট আসবে এক্সিয়াল লোড ক্যারিং ক্যাপাসিটি তত কমে আসবে। তাহলে তত হাই রাইজ বিল্ডিং হচ্ছে, যদি আমরা শুধু কলাম দিয়ে ডিজাইন করি তো যত উপরে যাবে কলামের সেকশন তত মোটা হবে, কারণ এই লোডটাকে কলাম ক্যারি করতে গেলে কলামের সাইজটা তখন বাড়ায় নিতে হবে। সাপোজ এটা 6 তলা বিল্ডিং এর জন্য একটা কলাম ডিজাইন করছে এই পর্যায়ে আর কি। এখানে মোমেন্ট, এটা মোমেন্ট ক্যারি করবে এই পর্যন্ত এবং করেসপন্ডিং সেভাবে এখানে এক্সিয়াল লোড ক্যারি করবে এখানে। এখন এখানে এর সাথে যদি একটা শিয়ার রোল দেওয়া হইতো তাহলে কি হয় আর কি। এটা দেখা যাচ্ছে যে অনেক সময় বিল্ডিং এ যখন রেট্রোফিটিং করা হয় তখন এইভাবে এই মানে এটা এইভাবে ডিজাইন করা হয় আর কি। দেখা যাচ্ছে যে কোনো একটা বিল্ডিং ল্যাটারাল লোডে দুর্বল, তখন ওই কলাম সেকশনটা কি 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 পর্যায়ে আছে তার ডিজাইন ক্যাপাসিটি, সেখানে আমরা তখন একটা এরকম শিয়ার ওয়াল অ্যাড করে দিই এই প্লেন বরাবর। শিয়ার ওয়াল অ্যাড করলে কি হচ্ছে, এই যে শিয়ার ওয়াল অ্যাড করলে এদিকে স্টিফনেস বেড়ে গেল এবং এই সবার আগে এই বিল্ডিং এর ল্যাটারাল লোডের জন্য যত মোমেন্ট আসবে সেটা প্রথমে এই ওয়াল ক্যারি করবে। থিওরিটিক্যালি ধরে নিলাম এই কলাম, আর তখন কলামের সাথে যখন এই ওয়ালটা দিব তখন সে আর তাকে আর মোমেন্ট ক্যারি করতে হচ্ছে না, তখন তার এক্সিয়াল ক্যাপাসিটি কি হবে, এই পয়েন্ট থেকে এইখানে চলে আসবে। এইভাবে দেখা যাচ্ছে যে পাশে একটা শিয়ার ওয়াল অ্যাড করে একটা দুর্বল বিল্ডিংকে আমরা সেভ করে ফেললাম আর কি। ইভেন এটা মানে প্ল্যানিং ফেজে নতুন ডিজাইনের ক্ষেত্রেও চিন্তা করেন যে আপনি একটা বিল্ডিং এর ফ্রেম, স্ট্রাকচারের ফ্রেম, কলাম এবং ওয়াল একসাথে কম্বাইন্ডলি লেআউটে রাখছেন, তাতে কি হবে যে কলামগুলোকে মোমেন্ট ক্যারি করার জন্য টেনশন করা লাগবে না, সে শুধু ভার্টিক্যাল লোড রেজিস্ট করবে বা ক্যারি করবে। সেক্ষেত্রে কি হবে, ধরে নিচ্ছি আমার ইসেন্ট্রিসিটি এই 0 বা 0-র খুব কাছাকাছি, আমার এইরকম পর্যায়ে আমি কলামের ক্যাপাসিটি গুলাকে ব্যবহার করতে পারবো, ভার্টিক্যাল লোড ক্যারিং ক্যাপাসিটি, এবং এই যে মোমেন্টটাকে আমি ওয়াল দ্বারা যদি রেজিস্ট করি তখন একটা 10-12 তলা বিল্ডিং এও দেখা যাবে যে মনে হবে 24-24 সাইজের কলাম আসবে, বা কলামে 1% রেইনফোর্সমেন্ট আসবে দেখা যাচ্ছে 2 তলার থেকে বা 3 তলার থেকে। এভাবে করে ইকোনমিক ডিজাইন করা যায়, প্লাস আর্কিটেকচারের যে স্পেস গুরুত্বপূর্ণ বা দামি যে স্পেস সেটাকেও বাঁচানো যায়। আমরা তো বুঝলাম শেয়ার ওয়াল, কাপলিং বিম, কলাম, এগুলা কি করে বুঝলাম। এখন সফটওয়্যার কিভাবে বোঝায়। এখন দেখেন মানে নর্মালি এই লাল যতগুলা দেখাচ্ছে এটা রিটেনিং ওয়াল, এটা ওয়াল, এই ইনক্লাইন যে স্ল্যাব গুলা, এই সিঁড়ি, এটাও ওয়াল, ভার্টিক্যাল যে ওয়াল গুলা দেখাচ্ছে এটাও ওয়াল, লিড স্কোর যেটা দেখাচ্ছে এটাও ওয়াল, এখানে এটা এটা দেখাচ্ছে, এটা যেটা বললাম কাপলিং পিন সেটাও ওয়াল। সফটওয়্যার মানে যখন ড্রয়িং করতেছেন তখন এইভাবে সে সবগুলা কি ওয়াল হিসাবে জানতেছে। তাহলে এটা যে কাপলিং বিম হবে, এটা যে শেয়ার ওয়াল হবে, এটা ওকে নতুন করে পরিচয় দেওয়া লাগবে। তো পরিচয় দিতে গেলে কি কি করতে হয় সফটওয়্যার ফিচার্সে, সেটা হলো প্রথমে
আমার সেকশনটা আগে ডিফাইন করতে হবে, ওয়াল সেকশন। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো আমি এগুলো ডিফাইন করেই রাখছি, জাস্ট এখানে দেখানো দেওয়া আলোচনা করা। আমাদের আমরা সব প্রপার্টি দিচ্ছি, ম্যাটেরিয়াল প্রপার্টি দিচ্ছি, মডেলিং টাইপ যদি শিয়ার ওয়াল বা কাপলিং বিম হয়, মানে সফটওয়্যারের পরিচিতি, মানে সফটওয়্যারকে পরিচয় করায় দেওয়ার জন্য কি কি কন্ডিশন ম্যান্ডেটরি শিয়ার ওয়াল বা কাপলিং বিম হিসাবে সেটা করতে হবে। প্রথম ধাপ সেটা হলো, প্রথম শর্ত, এই যে এখানে মডেলিং টাইপ, এখানে কয়েকটা টাইপ আছে, লেয়ার, মেমব্রেন, থিন, শেল থিক। এখন মেমব্রেন এগুলো অন্য কোনো দিন আলোচনা করা যেতে পারে, আমি জাস্ট বলি শেল থিনটা হলো আমরা ফ্লোরের যে স্ল্যাব সেটাকে শেল থিন হিসাবে কনসিডার করতেছি আরসিসি বিল্ডিং এ। শেল থিক শেল থিন এবং শেল থিকের পার্থক্যটা হলো যে শেল থিন আউটপ্লেন বেন্ডিং মোমেন্ট ট্রান্সফার করতেছে, ক্যারি করতেছে, যেটাই হোক আর কি ক্যাপাসিটি। শেল থেকে আউটপ্লেন বেন্ডিং মোমেন্টও ক্যারি করতে পারবে, প্লাস হলো ইনপ্লেন স্টিফনেসও বেশি হবে আর কি। এই কারণে ওয়াল হিসাবে মডেল করতে গেলে এটাকে শেল থিক হিসাবে মডেল করতে হবে। উদ্দেশ্য, আমার ল্যাটারাল যে শিয়ার ফোর্স এটাকে রেজিস্ট করবে আর কি। আচ্ছা, 2 নম্বর শর্ত, এই যে ভার্টিক্যাল মেম্বার গুলা শিয়ার ওয়াল হিসাবে আমরা কনসিডার করতেছি, এগুলা একদম ফাউন্ডেশনের গোড়া থেকে ছাদের টপ পর্যন্ত এগুলো ড্রয়িং করতে হবে। এটা ডিসকন্টিনিউয়াস রাখা যাবে না। 3 নম্বর হলো, এগুলোকে ডিফাইন করতে হবে। সফটওয়্যার সাধারণত শিয়ার ওয়ালকে পায়ার হিসাবে এবং কাপলিং বিমকে স্প্যান্ড্রেল হিসাবে চিনে আর কি। তো আমরা এটা অলরেডি করে রাখছি, জাস্ট দেখাবো দেখানোর জন্য। এই যে আমরা পুরো লিড কোডটাকে পায়ার 1 নাম দিয়েছি বা ডিফাইন করছি, অ্যাসাইন করছি। এই এই ওয়ালটাকে পায়ার 2, P2, এটাকে P3, এবং এই পাশে একটা আছে P4, এটা P5। এবং কাপলিং বিমটাকে যেহেতু একটা জায়গাতেই নিচ থেকে পর্যন্ত, এটা আমরা স্প্যান্ডেল বা S1 হিসাবে অ্যাসাইন করছি। তো এই কয়টা কাজ করার পরে সফটওয়্যার বুঝবে যে এখানে আপনি শিয়ার ওয়াল দিচ্ছেন, এগুলা কাপলিং বিম দিচ্ছেন, এগুলা শুধুমাত্র শিয়ার ওয়াল দ্বারাই আছে, বিম কানেক্টেড। এই জিনিসটা তখন সফটওয়্যার এই কাছে বুঝতে পারবে আর কি।